ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। ক্যালকাটা ইউনিভার্সিটির ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের এই ভিডিওটা ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের ফোর্থ সেমিস্টারের অনার্সে যে ডিএসসিসি 8 পেপার রয়েছে, এই পেপারে একটি 20 মার্কসের অ্যান্সার ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশান পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি অবশ্যই কিন্তু সাজেশানগুলো অবশ্যই ফলো করে রাখো। আজকে আমি তোমাদের যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করব, প্রশ্নটি হচ্ছে ইউরোপের সামরিক বিপ্লব সম্পর্কে একটি নিবন্ধ লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? তোমাদের এক্সামের জন্য এই প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ। আমি কিন্তু সাজেশানেও এই প্রশ্নটি দিয়েছিলাম। আমি কিন্তু মুদ্রণ বিপ্লব তোমাদের শেয়ার করে দিয়েছি। মুদ্রণ বিপ্লব আর সামরিক বিপ্লব থেকে তোমাদের এক্সামে আসার চান্স অত্যন্ত প্রবল। তাই তোমরা অনেকেই কমেন্ট করে বলছিলে যে সামরিক বিপ্লবটাও শেয়ার করে দিলে সুবিধা হয়। তাই তোমাদের অনুরোধেই কিন্তু আজ ভিডিওর মাধ্যমে সামরিক বিপ্লব সম্পর্কে নিবন্ধ শেয়ার করে দেবো। ঠিক আছে, তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি মূল ভিডিওতে আসি। এবারে আমি অ্যান্সারটি বলছি, তোমরা খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও। বিপ্লব কথার অর্থ হলো আমূল পরিবর্তন। কোনো প্রচলিত ব্যবস্থার দ্রুত, ব্যাপক ও আমূল পরিবর্তনকে সাধারণত বিপ্লব বলা হয়। পঞ্চদশ শতকে ছাপাখানা বা মুদ্রণ শিল্পের বিকাশ যেমন ইউরোপের জনজীবনে বৌদ্ধিক ও সাংস্কৃতিক চিন্তাধারার আমূল পরিবর্তন ঘটায়, তেমনি এই শতকে বৈজ্ঞানিক শক্তির উদ্ভাবন ও অন্যান্য কারিগরি প্রযুক্তিগত উন্নয়ন তাকে আধুনিকতার দিকে কয়েক ধাপ এগিয়ে দেয়। ইউরোপের এই আধুনিক বৈজ্ঞানিক চিন্তা, তার কলাকৌশল এবং প্রযুক্তিগত উন্নয়নের এক অপরিহার্য অঙ্গ ছিল নতুন সমরাস্ত্র ও যুদ্ধনীতির উদ্ভাবন। পরবর্তী প্যারা দেখো, সামরিক বিপ্লবের পূর্ণাঙ্গ ব্যাখ্যা প্রথম দিয়েছিলেন মাইকেল রবার্টস। তিনি এই বিপ্লবকে 1560 থেকে 1660 এই সময়ের মধ্যে বেঁধে দিয়েছিলেন। তার বর্ণিত বিপ্লবের 4টি প্রধান দিক ছিল। তার ব্যাখ্যায় পদাতিক ও অশ্বারোহী বাহিনীর সংগঠন ও সঞ্চালনে এই পরিবর্তন ধরা পড়েছিল। নতুন কৌশল প্রয়োগের জন্য প্রয়োজন হতো সুশিক্ষিত, শৃঙ্খলাবদ্ধ একটি বাহিনী। ব্যক্তিগত শৌর্যের চাইতে বাহিনীর সংহত সংগঠন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এর ফলে প্রয়োজন হয় স্থায়ী সৈন্যবাহিনী প্রতিষ্ঠা করার। ওলন্দাজ প্রজাতন্ত্রের বাহিনীর অধ্যক্ষ মরিস অব নাসাউ সম্ভবত প্রথম ইউরোপে একটি স্থায়ী বাহিনী গড়ে তোলেন। ফলে সামরিকভাবে রণকৌশলের পরিবর্তন হয়। এখানে দুইয়ের জায়গায় তোমরা ফলে করবে, ঠিক আছে? এটা একটু মিস্টেক হয়ে গেছে। তারপর দেখো, অনেক বাহিনীকে একত্রে ব্যবহার করে বড় আকারের যুদ্ধ পরিচালনা করা ও বিজয় নিশ্চিত করা ছিল এই রণকৌশলের অঙ্গ। বারুদের ব্যবহার ইউরোপের যুদ্ধের ময়দানে এক নতুন যুগের সূচনা করে। আগে উঁচু দেওয়ালের দুর্গ প্রায় অজেয় ছিল, কারণ তীর ধনুক বা শাবল দিয়ে ওগুলো ভাঙা যেত না। কিন্তু 1494 সালে ফরাসি রাজা অষ্টম চার্লস ইতালিতে আধুনিক কামান নিয়ে আক্রমণ করে দেখিয়ে দেন পাথরের দেয়াল আর অজেয় নয়। কামানের গোলা সহজেই প্রাচীর ভেঙে ফেলে, আর তাতে মধ্যযুগীয় দুর্গ ধীরে ধীরে অচল হয়ে যায়। ফলে ইউরোপের স্থপতিরা নতুন ধরনের স্টারফোর্ড বা তারকা আকৃতির দুর্গ বানাতে শুরু করেন, যাতে নিচু আর পুরু দেয়াল থাকে, তাতে কামানের আঘাত সহজে ভাঙতে না পারে। এর ফলে দুর্গ নির্মাণ আর রক্ষণাবেক্ষণের খরচ অনেক বেড়ে যায়, যা সরাসরি রাজস্ব বাড়ানোর প্রয়োজন তৈরি করে। ফলে যুদ্ধ আর অর্থনীতি এক সুতোই গাঁথা হয়ে যায়। মধ্যযুগে রাজারা প্রয়োজন মতো কৃষক বা ভাড়াটে সৈন্য ডেকে নিতেন, যা ছিল অস্থায়ী আর অনিশ্চিত। সামরিক বিপ্লবের সময় থেকে ইউরোপে নিয়মিত প্রশিক্ষিত আর বেতনভুক্ত স্থায়ী সেনাবাহিনীর গঠনের চল শুরু হয়। স্পেন, ফ্রান্স আর সুইডেন এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখে। এই বাহিনী নিয়মিত মশালদারি, মার্চিং আর অস্ত্র চালনার কঠোর অনুশীলন করত। নিয়মিত বাহিনী মানে রাজাদের আর অভিজাতদের ওপর অতিরিক্ত নির্ভর করতে হয় না, ফলে রাজশক্তি আরও শক্তপোক্ত হয়। ইতিহাসবিদ মাইকেল রবার্টসের মতে এই স্থায়ী সেনাবাহিনী আধুনিক জাতিরাষ্ট্রের মূল ভিত্তি। তারপর দেখো, আগে যুদ্ধে সৈন্যরা প্রায় একসাথে ঝাঁপিয়ে পড়তো, কিন্তু বন্দুক আর কামানের যুগে যোদ্ধাদের শৃঙ্খলা, লাইন আর বিন্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পদাতিক বাহিনী লম্বা লাইনে দাঁড়িয়ে গুলি ছোড়ে, পেছনে রিজার্ভ বাহিনী তৈরি থাকে, আর অশ্বারোহী বাহিনী আক্রমণ আর প্রতিরক্ষার কাজ করে। সুইডিশ রাজা গুস্টাভাস অ্যাডালফাস পদাতিক বাহিনীর ক্ষুদ্র ইউনিট গঠন করেন, যাতে তারা দ্রুত গতি আর নমনীয় কৌশল ব্যবহার করতে পারে। একে বলা হয় লাইনার ট্যাকটিক্স। এই নতুন কৌশলের কারণে যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব, যোগাযোগ আর অনুশীলনের গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। সৈন্যদের সারিবদ্ধভাবে গুলি ছোড়া আর সময় মতো পুনর্গঠন করা এইসব আধুনিক যুদ্ধের ভিত্তি তৈরি করে।
সামরিক বিপ্লব যুদ্ধকে শুধু রক্ত আর বীরত্বের খেলা রাখেনি, বরং রাজকোষ শূন্য করে দিয়েছে। কামান, বন্দুক, গুলি, দুর্গ নির্মাণ আর নিয়মিত বাহিনীকে বেতন দেওয়া এসবের খরচ সাধারণ মধ্যযুগের যুদ্ধের চেয়ে বহুগুণ বেশি। ফলে রাজারা নতুন করে কর বসানো শুরু করেন, রাজস্ব আদায় পদ্ধতিকে আরও শক্তিশালী করেন। অনেক ইতিহাসবিদ বলেন এই সময়ে ইউরোপে ফিসকাল মিলিটারি স্টেট ধারণার জন্ম হয়, অর্থাৎ অর্থ আর যুদ্ধ একই সুতোয় বাঁধা। রাজস্ব বৃদ্ধি পেতে পেতে রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোও মজবুত হয়। ইংল্যান্ডের টিউডর রাজারা বা ফ্রান্সের বারবন রাজবংশ এই খাতে বড় উদাহরণ। এই কর আর রাজস্ব ব্যবস্থায় পরে আধুনিক রাষ্ট্রের আর্থিক ভিত্তি হয়। এখানে এটা বুর্ব রাজবংশ হবে, ঠিক আছে না, বারবন হয়ে গেছে, এখানে তোমরা এটা বুর্ব করে নেও, ঠিক আছে, বুর্ব, ঠিক আছে। পরবর্তী প্যারা দেখো কি রয়েছে। সামরিক বিপ্লবের আরেকটি মুখ্য দিক হলো যুদ্ধক্ষেত্রের কেন্দ্রবিন্দু মাঠ থেকে দুর্গ আর শহরে চলে যাওয়া। আগের দিনে খোলা মাঠে নাইটদের মধ্যে মুখোমুখি লড়াই বেশি দেখা যেত, কিন্তু কামানের ফলে দুর্গ দখল সহজ হলে শহর ঘিরে দীর্ঘ অবরোধীয় নতুন কৌশল হয়ে দাঁড়ায়। 1700 শতকের 30 বছরের যুদ্ধের সময় দেখা যায় বড় বড় যুদ্ধের বেশিরভাগই দুর্গ ঘিরে। অবরোধ যুদ্ধের জন্য কামানের পাশাপাশি খাদ্য, রসদ আর লজিস্টিক সাপোর্ট অপরিহার্য হয়। ফলে যুদ্ধ কৌশলের সাথে সাথে সরবরাহ ব্যবস্থাও উন্নত হয়। এই অবরোধ যুদ্ধই পরবর্তী সময়ে ইউরোপীয় উপনিবেশ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সামরিক বিপ্লব শুধু স্থলযুদ্ধে নয়, সমুদ্রযুদ্ধেও পরিবর্তন নিয়ে আসে। বারুদের ব্যবহার, সমুদ্রযুদ্ধে কামান লাগানো যুদ্ধজাহাজের প্রচলন ঘটায়। ইংল্যান্ড, স্পেন আর ডাচদের মধ্যে নৌ প্রতিযোগিতা শুরু হয়। 1588 সালে স্পেনের স্প্যানিশ আর্মাডা ব্যর্থ হওয়া আর ইংল্যান্ডের নৌজয়ের পিছনে ছিল উন্নত জাহাজ আর কামান ব্যবস্থার অবদান। বড় জাহাজে সারি সারি কামান বসানো হয় যাতে একসাথে গুলি ছোড়া যায়। এর ফলে ইউরোপীয় শক্তিগুলো দূর দূরান্তে উপনিবেশ গড়তে সক্ষম হয়, যা সাম্রাজ্য বিস্তারের পথে নতুন যুগের সূচনা করে। এই বিপ্লবের আরেক দিক হলো বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগ। কামান ছোড়ার কোণ মাপা, দুর্গের জ্যামিতি হিসাব করা বা নৌপথের দিক নির্দেশ সবই তখনকার বিজ্ঞানীদের হাতে। পলিশ গণিতবিদ কোপার্নিকাস বা ইতালির লিওনার্দো দা ভিঞ্চির মতো মানুষের গবেষণা সরাসরি সামরিক কাজে থাকে। স্থপতি আর প্রকৌশলীরা রাজাদের সেনাবাহিনীর অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন। ফলে যুদ্ধ মানে শুধু বীরত্ব নয়, জ্যামিতি, পদার্থবিদ্যা আর হিসাবের খেলা হয়ে যায়। তারপরে দেখো কি রয়েছে। সামরিক বিপ্লব সরাসরি ইউরোপের রাজনীতিকে প্রভাবিত করে। নিয়মিত সেনাবাহিনী আর ট্যাক্স ব্যবস্থা রাজাদের শক্তি বাড়ায়, স্থানীয় অভিজাতদের ক্ষমতা কমায়। রাজারা সেনাবাহিনী আর রাজকোষের ওপর পুরো নিয়ন্ত্রণ রেখে কেন্দ্রায়িত রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলেন। এই সময়ই জাতিরাষ্ট্রের ভিত্তি পাকা হয়। ফ্রান্সের রাজারা অ্যাবসোলিউটিজম পদ্ধতিতে শাসন করেন, যেখানে রাজা সরাসরি ঈশ্বরের প্রতিনিধি বলে নিজেকে দাবি করেন। এই কেন্দ্রীকরণের ফলে আধুনিক ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে। সামরিক বিপ্লব কেবল যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না, এর প্রভাব ছড়িয়ে পড়েছিল বেসামরিক প্রযুক্তি আর সমাজেও। কামান আর বন্দুকের উন্নয়নের ফলে ধাতু গলানো, ঢালাই আর কারিগরি দক্ষতা বহুগুণে বৃদ্ধি পায়। এই প্রযুক্তি পরে চাকা, নৌকা, ঘড়ি বা ছাপাখানা যন্ত্রের অংশ তৈরি করতেও কাজে লাগে। দুর্গ বা প্রাচীর বানানোর জ্যামিতি ও নকশা পরবর্তীতে শহর পরিকল্পনা বা নাগরিক স্থাপত্যে প্রয়োগ হয়। যুদ্ধের সরঞ্জাম তৈরির জন্য বড় বড় কারখানা গড়ে ওঠে, যা ইউরোপের অর্থনৈতিক কাঠামোকে শিল্প বিপ্লবের দিকে ঠেলে দেয়। তাই অনেকেই বলেন সামরিক বিপ্লব শিল্প বিপ্লবের মধ্যে এক গভীর যোগসূত্র আছে। তারপর দেখো কি রয়েছে। সামরিক বিপ্লবের ফলে এক নতুন ধরনের পেশার জন্ম হয়। বন্দুক ও কামানের ব্যবহার, দক্ষ কামানবাজ, গুলিবাজ, প্রকৌশলী আর মানচিত্রবিদদের চাহিদা বাড়ায়। এর ফলে সামরিক ক্ষেত্রে পেশাদারিত্ব বাড়ে, বিশেষ করে যুদ্ধ মানে আর শুধু সৈন্যদের লড়াই নয়, সঙ্গে প্রকৌশলী দুর্গ বানায়, কামান স্থাপন করে, সরবরাহ ব্যবস্থা চালায়, ডাকপিয়ন তথ্য আনে, এমনকি চিকিৎসকের দল আহত সৈনিকদের দেখাশোনা করে। এই নতুন পেশাদার কাঠামোই পরবর্তীতে স্থায়ী সেনাবাহিনীর অভ্যন্তরীণ প্রশাসন আর লজিস্টিক ব্যবস্থাকে সুসংগঠিত করে। সামরিক পেশাদারিত্ব ধীরে ধীরে সামাজিক মর্যাদার অংশ হয়ে ওঠে, যা ইউরোপীয় সমাজের নতুন সামরিক সংস্কৃতি গড়ে তোলে। সব ইতিহাসবিদ কিন্তু সামরিক বিপ্লব তত্ত্বকে এক বাক্যে মেনে নেননি। মাইকেল রবার্টস এবং জেফ্রি পার্কার এই তত্ত্বের পক্ষে থাকলেও
অনেকে বলেন এইসব পরিবর্তন ধাপে ধাপে বহু বছর হয়েছে। কেউ বলেন রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনই প্রকৃত বিপ্লব, যুদ্ধের পরিবর্তন তার ফল। আবার অনেকে মনে করেন এশিয়ার কিছু অংশে বা অটোমান সাম্রাজ্যেও সমান গুরুত্বপূর্ণ সামরিক পরিবর্তন হয়েছিল, যা ইউরোপ কেন্দ্রিক তত্ত্বে অবহেলিত। তবু একথা ঠিক, ইউরোপের ইতিহাসে এই যুগ নতুন রাষ্ট্র আর যুদ্ধনীতি গড়ে তুলেছিল। ইউরোপের সামরিক বিপ্লব প্রমাণ করেছে কামানের গর্জন আর বন্দুকের শব্দ শুধু দুর্গের দেয়ালই ভাঙেনি, ভেঙেছে রাজনীতি আর সমাজের পুরনো কাঠামো। ইতিহাসবিদদের ভাষায় এই বিপ্লবই আধুনিক ইউরোপীয় রাষ্ট্র আর উপনিবেশ বিস্তারের মূল চালিকা শক্তি। আর এর পেছনে আছে গান পাউডারের ধোঁয়া আর শৃঙ্খলিত সৈন্যদের পদাচারণা। ইতিহাসে তাই সামরিক বিপ্লব এক অনন্য অধ্যায় হয়ে থাকবে। তাহলে সম্পূর্ণ অ্যান্সারটি আমি শেয়ার করে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নটি খাতায় দেখে নোট ডাউন করে নেবে। পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও, আমি কিন্তু আমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতে এই অ্যান্সারগুলি শেয়ার করে থাকি। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।